একটা প্রশ্ন এখানে নীলাঞ্জন বাবু, যে প্রশ্নটা আমরা করছিলাম, আলোচনাটা করছিলাম, যে আয়ুষ্মান ভারত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই একই প্রকল্প নাম হয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী কিংবা অন্যান্য এই যে জায়গাগুলো রয়েছে। এই যে লাখপতি দিদি, এটাতে তো আরো ভাস্ট করার কথা একটা বলা হলো, আদৌ কি পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে? পশ্চিমবঙ্গের মহিলারা কি এর আমব্রেলার নিচে আসতে পারবে? সেটা তো মানে সত্যি কথা বলতে কি আমি জানি না। বা এই যে মেডিকেল হাব বা এই যে মেডিকেল হাব এগুলোর আন্ডারে কি পশ্চিমবঙ্গটা এইগুলো আসা সম্ভব, কিন্তু যখন স্কিম কাজ করে সেটা অন্য জিনিস। আর এইগুলো তো ডেফিনেটলি সেন্ট্রাল প্ল্যান, বাজেটারি প্ল্যান, এবং তার জন্য ল্যান্ড অ্যালোকেশন যদি প্রপারলি ঠিকঠাকভাবে থেকে থাকে বা সেন্ট্রাল ইনিশিয়েটিভ থাকে, সেন্ট্রাল স্টেট, তখন একটা কোঅপারেটিভ ফেডারালিজম মডেলের মধ্যে কাজ করা যেতে পারে। স্কিমগুলোর ক্ষেত্রে ব্যাপারটা অন্য হয়ে গেছে, সেগুলো তো সেগুলো একটু কম্পিটিশনের জায়গায় চলে গেছে, যেটা আমরা বলি কম্পিটিটিভ ফেডারালিজম। তো সেক্ষেত্রে ঘটনাটা একটু অন্যদিকে চলে গেছে, যে কারণে যেটা আর্য আগেও বলছিল, যে একটা ওই কম্পিটিশনের জোরে হয়তো মানে সেই রাজা যুদ্ধ করে আর উলুখাগড়ার প্রাণ যায়, সেই সিচুয়েশন কিছুটা হয়ে গেছিল, হয়ে আছেও হয়তো। তো এইটা একটা মুশকিলের জায়গা আছে। তবে এইগুলো নিয়ে চিন্তা নেই, কারণ এই যেমন বুলেট ট্রেন চলবে, সেটা তো রেলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের তার এখতিয়ারে, এটা তো আর স্টেটের মধ্যে নয়। তো সিমিলারলি ওই ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা, সেখানেও তো একটা সেন্টারের রোল রয়েছে, বা তারা একটা এই ফ্রেট করিডোর তৈরি করছে, এগুলো সব সেন্টার। আজকে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। সিমিলারলি এই ব্যাপারগুলো তাদেরই মেনটেনেন্স তারাই করবে, সেইভাবে তারা চালাবে ইনফ্রাস্ট্রাকচারে, সেখানে ওই ধরনের প্রতিবন্ধকতা ইউজুয়ালি আসে না। ঠিক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কি পেলাম 2026 ঠিক ভোটের আগে দাঁড়িয়ে, এই বাজেটটা কতটা জনমোহিনী বা জনমুখী বাজেট, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আয় এবং কর্মসংস্থান। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে আসে, যে কি কি জিনিসের দাম কমলো বা কি কি জিনিস সস্তা হলো। আমি আর্যকে দিয়ে শুরু করি এবার। আর্য, কি কি জিনিসের সস্তা হলো দাম, এক নজরে কি কি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত? যেগুলো ইম্পোর্টের দিকে আসছে, আমি কাস্টমসের দিকে একটু পরে, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করা হচ্ছে, যে ধরুন কারণ মোটর ভেহিকেলস ইন্স্যুরেন্স আছে, এবার সেখানে যেই ইন্স্যুরেন্স উনি ক্লেমটা পাচ্ছেন সেটাকে ট্যাক্স থেকে এক্সাম্পট করে দেওয়া হয়েছে, ওইটা একটা দিক এলো। তারপরে টিসিএস ওভারঅল 2% করে দেওয়া হয়েছে 5% থেকে। টিসিএসটা একটু ভেঙে দর্শকদের সুবিধা, ট্যাক্স কালেক্টেড এট সোর্স, মানে যেটা সেলারকে যেই ট্যাক্সটা দিতে হচ্ছে সেখান থেকে 2% করে দেওয়া হয়েছে। অ্যালকোহলিক লিকারসে 2% করে দেওয়া হয়েছে, ওটা মানে লিকার সস্তা হচ্ছে, হওয়া উচিত। ওটা নিজের মতো থাকে। এবার যখন আমরা কাস্টমসের দিকে আসি, যে ইনপুটসগুলো আসছে, আরেকটা জিনিস বোধহয় আমরা বাদ পড়ে গেলাম, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিজিজের যে মেডিসিনগুলো, সেটা ওখানেও কাস্টমসের রিডাকশন হয়েছে। ধরুন ডিউটি ফ্রি ইনপুটস যেগুলো মারিন, লেদার, এই প্রোডাক্টগুলোতে, মারিন প্রোডাক্টসে আমরা দেখছি এবার বাজেটে অনেকটাই ফোকাস ছিল, যেমন ডক্টর সুষমা বললেন, এটা ব্লু ইকোনমির দিকে যে ফোকাসটা ইন্ডিয়া বাড়াচ্ছে, যেটা দরকার, এটা শুধু গ্লোবাল সাউথ না, এটা গ্লোবাল ইম্পারেটিভ হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা। তো সেই মারিন প্রোডাক্টস, লেদার প্রোডাক্টস, এইগুলোতে কাস্টমসের ট্যারিফটাও কমানো হচ্ছে, আর এক্সাম্পশন লিমিটটাও বাড়ানো হয়েছে। তারপরে লিথিয়াম আয়ন, আমরা যেই ইলেকট্রনিক ভেহিকেলসে যে পুশটা করছি, এইগুলোতে কাস্টমসের লিমিটটা বাড়ানো হয়েছে। তাহলে আমরা আশা করতে পারি কিছুদিন পরে ইলেকট্রিক ভেহিকেলসের দামগুলো একটু কম দেখতে পারি। আর ঘুরে ফিরে ব্যাপারটা সেই একই আসছে, যে এটা পুরোটাই একটা কনজামশন আর কনজিউমার সেন্ট্রিক বাজেট হয়ে দাঁড়িয়েছে, যে সবসময় আমরা চাইছি গ্রোথটাকে বুস্ট করতে থ্রু বুস্টিং কনজামশন। নিউক্লিয়ার পাওয়ারে ডিউটি এক্সাম্পশন হয়েছে। আর যেটা আরেকটা দরকার ছিল, ক্রিটিক্যাল মিনারেলস, যেটা ইন্ডিয়া অনেকটা মাত্রাতেই ইম্পোর্ট করে, কিন্তু এখন ডিপেন্ডেন্সিটা একটু কমেছে, যেরকম বাজেটে বলা হলো, কিন্তু তাও তাতে কাস্টম এক্সাম্পশনটা কমানো হয়েছে। আর আরেকটা দিকে দেখতে গেলে সিভিল এভিয়েশনের যে ইনপুটসগুলো আসে, সেটা ট্রেনিংয়ে ইউজ হোক বা এয়ারপ্লেন বানাতে, সেগুলোতে এক্সাম্পশনগুলো বাড়ানো হয়েছে। মানে ফ্লাইটের ভাড়াটাও হয়তো অনেকটা কমতে পারে। সেটা ব্যাপার হচ্ছে যে যারা বিক্রেতা, তারা কতটা অ্যাবজর্ব করছে এই প্রফিটটা, আর কতটা কনজিউমারকে দিচ্ছে। ঠিক, আমি একটু নীলাঞ্জনবাবু আপনার কাছ থেকে জানবো, এই যে বিভিন্নভাবে আমরা দেখছি যে ফিশারিজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, মাছ ধরা, তারপরে বিভিন্ন জায়গাতে, এবং আরও একটা ইউথ ট্রেনিং অ্যাট ওয়াটার লেভেল, 20টা নতুন জলপথ তৈরির কথা বলা হয়েছে, শিপ রিপেয়ার করা বা এই ধরনের বিভিন্ন বিষয়। তাহলে নজরটা কি এবার ব্লু ইকোনমি? নজরটা ব্লু ইকোনমি, কোনো সন্দেহ নেই, এবং গ্লোবালি এখন নজরটা ব্লু ইকোনমির দিকে যাচ্ছে। ভারতবর্ষ সেইটা রিয়েলাইজ করেছে অ্যাট দ্য রাইট পয়েন্ট, এবং আমাদের যে ব্লু ইকোনমি পোটেনশিয়াল, সেটা ম্যাসিভ। মানে যদি প্রপার ভ্যালুয়েশন করা হয়, তাহলে ব্লু ইকোনমির ভ্যালু আমাদের জিডিপির থেকে বেশি, ভারতবর্ষের ব্লু ইকোনমিক ভ্যালু। এবং কিছু এস্টিমেটস করা আছে
যেটা আমরা এখনো অবধি এক্সপ্লয়েট করিনি, এবং যেটা ভ্যালুটা বেশি আপনি কিসের বেসিসে বলছেন? সেই ভ্যালুটা বেশি হয় যখন আপনার প্রপার ব্লু ইকোনমির ভ্যালু ইনক্লুডিং কোস্টাল ট্যুরিজম, ইনক্লুডিং ফিশারিজ, ইনক্লুডিং ইকোসিস্টেম সার্ভিস, ক্রাস্টাসিয়ান স্পিসিস এবং ব্লু কার্বন ভ্যালু করা হয়, যখন মানিটারি ভ্যালুয়েশন বসানো হয়। যে জিনিসটা আমরা এখন অবধি এক্সপ্লয়েট করিনি এবং করতে পারি, সেটা বাজেটে সম্ভব না, কারণ একটা অনেক বড় ইনস্টিটিউশনাল এবং বাজার অর্থনীতির মেকানিজম লাগবে গ্লোবালি, সেটা হচ্ছে ব্লু কার্বন। আজকে আমাদের যা ব্লু কার্বন পোটেনশিয়াল, যে কার্বন যেটা যে কারণে ক্লাইমেট চেঞ্জের কথা হচ্ছে, তো সেটা তো অ্যাকচুয়ালি কী হয়, কার্বন অ্যাটমসফিয়ারে কত এমিশন হচ্ছে তার উপর, যখন কার্বন অ্যাবজর্বড হয়, সিকুয়েস্টার্ড হয়, সেইটা হচ্ছে সেটার এগেনস্টে আমরা ক্রেডিট পেতে পারি, তাই তো, গ্লোবালি সেটাকে কার্বন ক্রেডিটটা বিক্রি করে। আমাদের যা কার্বন স্টক রয়েছে এই কোস্টাল ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং ওশান ইকোসিস্টেমের মধ্যে, সেটাকে যদি আমরা ক্রেডিট করে বিক্রি করতে পারি কখনো একটা মার্কেট মেকানিজমের মধ্যে, যারা অ্যাকচুয়ালি ধরো এই কার্বন পজিটিভ দেশগুলোকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলোকে, সেখানে আমাদের একটা হিউজ রেভিনিউ জেনারেশন হতে পারে। সেটা আমরা এখন অবধি সেই জায়গায় যাইনি, সেই জায়গায় এক্সপ্লয়েট করিনি, কিন্তু ডেফিনেটলি ব্লু ট্যুরিজম, মানে মেরিন ট্যুরিজম, ব্লু প্রোডাক্টস যেমন ফিশারিজ, অন্যান্য ক্রাস্টাসিয়ান স্পিসিস ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের এই ধরনের শিপিং অ্যান্ড পোর্টাল অ্যান্ড কানেক্টিভিটি, এই জায়গাগুলোকে একটা বুস্ট করার দিকে প্রবণতা গেছে, এবং এটা একটা হিউজ ডেভেলপমেন্ট। কিন্তু আমি চাইবো যে ওভার টাইম আমরা ওই জায়গাতেও মুভ করি। সেটা কবে হবে, কিভাবে হবে, সেটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট লাগবে, সেটা বাজেটে সম্ভব না, আলাদা এবং আমি এক্সপেক্ট করবো যে আইদার ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারা একসাথে সেটার উপর কাজ করে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে মানুষের পকেটে কি বেশি টাকা ঢুকবে? কারণ ট্যাক্সের কথা, নতুন নতুন ট্যাক্স বিল আসতে চলেছে, এটা আজকে নির্মলা সীতারামন বললেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কি একটু রিলিফ হবে? ইনকাম ট্যাক্সটা কি আরো নতুন করে? না, সেরকম কিছু আমি দেখছি না, সেরকম কিছু না। সেটা তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না। যদি স্ট্রাকচারাল চেঞ্জ হতো, রেটে যদি চেঞ্জ হতো, তাহলে সেটা অ্যানাউন্স করা হতো। স্ট্রাকচার মনে হচ্ছে স্ট্রাকচার রিমেইনস দ্য সেম। ফিনান্স বিলটা দেখতে হবে, কিন্তু আমি কোথাও দেখিনি যে রেটে কোনো চেঞ্জ হয়েছে। যেটা হবে সেটা হচ্ছে কমপ্লায়েন্সের জায়গাগুলো থেকে, যে কতটা ওই যে প্রভিশনসগুলো উনি বললেন যে কতটা পেনাল্টি পড়তে পারে। কমপ্লায়েন্স কিছু জায়গায় অ্যাকচুয়ালি স্ট্রং করা হয়েছে, অতিরিক্ত স্ট্রং করা হয়েছে, কিছু জায়গায় পেনাল্টি কমানো হয়েছে, হয়তো মাইনারগুলোর ক্ষেত্রে। মেজরগুলোর ক্ষেত্রে বোধহয় 100% পেনাল্টি দিতে হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট কমপ্লায়েন্সের দিকে যাওয়াও হচ্ছে, এবং এটা দরকার। ট্যাক্স কমপ্লায়েন্স কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া দরকার, তাহলে গভর্নমেন্টাল রেভিনিউটা একদিক দিয়ে যেমন ট্যাক্স র্যাশনালাইজেশন হচ্ছে, অনেককে আমি ট্যাক্স রেটের আন্ডারে আনছি, সেক্ষেত্রে গভর্নমেন্টাল রেভিনিউটাও বাড়ছে, অথচ মানুষের যারা ধরো যাক ল অ্যাবাইডিং, যারা নিয়ম মেনে চলছে, আইন মেনে চলছে, তাদের কোনো অসুবিধা হবে না। ঠিক। আমি এবারে যে আলোচনাটায় আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোথাও গিয়ে এই বাজেটটা দেখে কি মনে হচ্ছে যে এক্সপোর্ট করার জন্য তৈরি এবার ইন্ডিয়া?